একটানা ৭ দিন তীব্র জ্বরের দাবদাহ আর সর্দি কাশির মতো বিদঘুটে অসুস্থতায় ভুগে তবে সেদিন সারাবেলা বাইরে থাকার পাট চোকালো ওরু। এখন জ্বর নেই মোটেই। গত কয়েকদিনের থেকে আজ শরীরটাও বেশ হালকা লাগছে, তবে খুসখুসে কাশিটা যেন পিছুই ছাড়ছে না। দিনের বেলা যেমন তেমন রয়ে সয়ে হয়, কিন্তু রাত হলে যেন কাশির ১৪ গোষ্ঠী এসে ওর ঘুম হারাম করে দেয়। সাথে কি আর ওরু এটাকে বিদঘুটে রোগ বলে? আজ মনে হচ্ছে এক ফালি রোদ উঠেছে পূর্বাকাশে। ওরু উঠে গিয়ে জানলার পর্দা সমেত কাঁচ সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা হাওয়া নাক চিরে ভেতরে প্রবেশ করলো ওর। রোদের তাপ যতটা মনে হচ্ছিল ততটাও গাঢ় না। মুখ ভার করে আবারও জানলার কাঁচ টেনে দিল ওরু। মনে মনে ভাবলো, এই ঠান্ডা বাতাস লেগে যদি আবারও জ্বরটা ফিরে আসে, তাহলে আপা নির্ঘাত মেরে আলুর দম বানিয়ে দেবে। তবে পর্দাটা আর টানল না। রুমের কোণ কোণ থেকে একটা বার স্টুল টেনে নিয়ে গালে হাত দিয়ে বসে পড়ল জানালার মুখোমুখি। প্রকৃতির আবহমান উত্থান পতন দেখতে দেখতে যখন ভাবলেশহীন হয়ে পড়ে অষ্টাদশীর উদাসীন মন, তখনই রুমের বাইরে হাতের আঙ্গুল দিয়ে দরজায় টকটক আওয়াজ তুলে করা নাড়ে। অষ্টাদশীর মনে গ্রিক গড খ্যাতি প্রাপ্ত সুদর্শন যুবক। ওর পেছনে ঘুরল তৎক্ষণাৎ, দেখল পুরো ফর্মাল ড্রেস আপে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে কৃতিক। চুলগুলো আজ এলোমেলো নয়, বরং হেয়ার জেল দিয়ে পরিপাটি করা। সফেদ শার্টের উপর নেভি ব্লু কোটি আর গ্রে রঙের রিস ওয়াশে তাকে অসম্ভব মানিয়েছে। অবশ্য এটা নতুন কিছু নয়। প্রথম ২ দিন বাড়িতে সারাক্ষণ গেম খেলে কাটালেও গত ১ সপ্তাহ ধরেই প্রতিদিন রেডি হয়ে কোথাও যায় কৃতিক। ওর জানে না কৃতিক কোথায় যায়, আর জানতেও চায় না। কারণ ওর চোখে কৃতিক একজন নির্দয় মানব। কতটা অমানুষ হলে একজনকে এমন প্রতিকূল আবহাওয়ায় ঘর থেকে বের করে দিয়ে ঘুমিয়ে পড়ে যেতে পারে মানুষ, ভেবে পায় না ওরও। আর না কৃতিকের কাছে এর কোনো জবাব আছে। এই লোক বেপরোয়া স্বভাবের জানতো ওরও, তাই বলে এতটা, তাও বিনা কারণে। এখনো সেসব কথা ভাবলে মাথাটা জ্বলন্ত লাভায় টকবক করে ওঠে ওরুর। দ্বিতীয়বারের মতো কৃতিকের দরজায় টকা দেওয়ার আওয়াজ পেয়ে সম্মোহন ফিরে পেল ওরু। তবে কোনো কথা না বলে শুধু জিজ্ঞাসা চোখে দৃষ্টি নিক্ষেপ করলো কৃতিকের দিকে। জবাবে নিজ পকেটে হাত গুজে রেখে একটানা কয়েক মিনিট নিষ্প্রভ তাকিয়ে রইল কৃতিকও। কৃতিকের চোখ নিষ্প্রাণ, তবে তাকালে মনে হয় কথাদের রাজ্যে এ চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। ওরও পারল না। চোখ নামিয়ে সংশয় বোধ করলো, তারপর বাধ্য হয়ে জিজ্ঞেস করেই ফেললো, কিছু বলবেন? না। সশব্দে কথাটা বলে দ্রুত স্থান ত্যাগ করে চলে গেল কৃতিক। অজ্ঞাত ওরু কিছু না বুঝে সেদিকেই তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, এই লোকটা এমন কেন? ভারী অদ্ভুত। অবসেশন মানে? ঘোর। হ্যাঁ, ওটাই। তুই আমার প্রতি অবসেসড অর্ণব, আর কিছু নাই। যতটা নিজের মূল্যবান সময় নষ্ট করিস না, আমার জীবনটা পদ্মপাতার জলের মতোই আজ আছে কাত নেই। দেখা গেল নিজ বাবার হাতেই বাক্যটুকু আর শেষ করতে পারল না এলিসা। তার আগে ফোনের অপাশ থেকে কড়া গলায় শাসিয়ে উঠল অর্ণব, চুপ করবি এলিসা? এই এক বাসি গল্প শুনিয়ে শুনিয়ে আর কতদিন দূরে সরিয়ে রাখবি আমাকে? যেদিন নিজ চোখে দেখবি সেদিন বুঝবি আমি কোনো বাসি কিংবা বেহুদা কথা বলছি না। যেদিন দেখব সেদিন তুই একা থাকবি না, আমরা ৩ জনই তোর সাথেই থাকবো। নিজেকে এতটা হেল্পলেস ভাবার কিছুই নেই। আমার জন্য তোরা কেন বিপদে পড়তে যাবি? অর্ণব শীতল কণ্ঠে বলল, তুই আর আমরা কি আলাদা বল? এলিসা জবাব দেয় না। এই অর্ণবটাকে বুঝিয়ে বুঝিয়ে হয়রানও নিজেই। কাজের কথা বলতে গেলেও ঘুরিয়ে ফিরিয়ে প্রেম টপিকে চলে আসে। আশ্চর্য। কিন্তু অর্ণবই বা কি করবে? ভালোবাসা তো আর পরিস্থিতি বুঝতে চায় না, আর না মানতে চাই কোনো বাধা। নইলে এলিসার মতো নাম করা পকার প্লেয়ারকেই কেন ভালোবাসতে গেল ও? দুনিয়াতে কি আর কোনো ভালো মেয়ে ছিল না? একটা দীর্ঘশ্বাস ছেড়ে এলিসা শুধায়, এখন কোথায় আছিস? গাড়িতে। আজকে ইউএসএ ফিরলাম। আর এর মধ্যে কৃতিক আবারও কার ডিটেলসে চাচ্ছে ওটা বের করে দিয়ে এখন বাসায় যাচ্ছে। তোদের জন্য আমার ডিটেকটিভ এজেন্সির জবটা আর বৈধ থাকলো না। দ্য গ্রেট হ্যাকার অর্ণব সায়ন্ত যদি বেস্ট ফ্রেন্ড হয়, তবে ফ্রেন্ড উইথ বেনিফিট কে না চায় বল? অর্ণব উচ্ছ্বাসিত গলায় বলল, চল না সিনেমা হলে গিয়ে ফ্রেন্ড উইথ বেনিফিট মুভিটা দেখে আসি। শুধু তুই আর আমি, হেভি রোমান্টিক মুভি আমি 10 বারেরও বেশি দেখেছি। তুই একটা নষ্ট। বিরক্ত হয়ে কল কেটে দিল এলিসা। এই ছেলে সারাক্ষণ মাখো মাখো ভাব, কি করে এত নাম করা হ্যাকার হলো ও? তৎক্ষণাৎ ভাবনার সুতোয় টান পড়ল ওর। অযাচিত মনে হলো, ওয়েট, কৃতিক কার ডিটেলস চাইলো অর্ণবের কাছে? নতুন করে আবার কার সাথে ঝামেলা পাকাতে চাইছে ও?
ঘড়ির কাঁটা ঠিক সন্ধ্যা 7টা। কৃতিক মাত্রই বাড়িতে এসেছে। বেশভূষা দেখে মনে হচ্ছে বাইক রাইডিংয়ে গিয়েছিল সে। পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে হলরুমের মধ্যখানে পা রাখতেই দুপা নিজ গতিতে থমকে গেল ওর। ভেতরে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ল অজানা ঘোর। সেখানেই কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এগিয়ে এলো সবচেয়ে কর্নারের কাউচের দিকে। ঘাড়টা সামান্য কাত করে মুখে একটা বাঁকা হাসি ঝুলিয়ে রেখে দেখতে লাগলো ঘুমন্ত মেয়েটাকে। এই মেয়েটা ওর চেনা, খুব চেনা। যেখানে মেয়েদের প্রতি তীব্র অনীহা ওর, সেখানেই হাঁটুর বেশি মেয়েটার প্রতি অদম্য আসক্তি। অথচ এই অনুভূতিগুলোকে কত বছর ধরে অস্বীকার করে যাচ্ছে ও। খুবই সন্নিকটে একজনের উপস্থিতি স্পষ্ট, অথচ তখনও হলরুমের নরম গদিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে ওরও। গভীর ঘুমে তলিয়ে থাকায় জামা কাপড়েরও হদিস নেই। প্লাজো টি শার্ট দুটোই জায়গা থেকে সরে গিয়ে শরীরের অর্ধেকাংশ উন্মুক্ত। হলরুমে জ্বালিয়ে রাখা বিস্তর ফকফকে সাদা আলোয় সে সব কিছুই কৃতিকের চোখে দৃশ্যমান। ও না চাইতেও এক ঝলক পা থেকে মাথা অব্দি পরখ করলো ওরকে। হুট করে কেমন ঘোর লেগে এলো ওর দু চোখে। নেশাগ্রস্তদের মতোই চোখ দুটো ঝাপসা লাগছে ওর। গালটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বারবার জিভ দিয়ে শুকনো অধর ভিজিয়ে যাচ্ছে। চোখের সামনে শুয়ে থাকা ওর লতানো নারী দেহের ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে কৃতিকের চোখে। বয়সের তারতম্য, সম্পর্কের জটিলতা সবকিছু কয়েক মুহূর্তের জন্য ভুলতে বসেছে দ্য গ্রেট পার্সোনালিটি খ্যাত জায়ান্ট কৃতিক চৌধুরী। মেয়ে মানুষের নাকি তার অ্যালার্জি, ভার্সিটির টিচার থেকে স্টুডেন্ট সবাই তো এটাই জানে। কিন্তু এখন এই মুহূর্তে এমন কেন হচ্ছে? 8 বছর আগের তৈরি হওয়া প্রণয় শক্তি কেনই বা হুট করে মাথাচাড়া দিয়ে উঠেছে? তাহলে কি কৃতিকরকে নয়, বরং নিজ অনুভূতিকে ঘৃণা করে? সৎ মায়ের মেয়ের প্রতি এতটা দুর্বলতা কোনো সমাজই মেনে নেবে না। বাঙালি সমাজ তো একদমই নয়। তাই তো নিজে বাঙালি হয়েও বাঙালিদের প্রতি এত রাগ ওর। ভালোবাসায় আবার সমাজ কিসের? ধর্মে যার প্রাধান্য আছে, সমাজে তার স্বীকৃতি নেই কেন? ভেবে পায় না কৃতিক। এই মুহূর্তে ভাবতেও চায় না কোনো কিছু। ওর চোখে পৃথিবী এখানেই থমকে গিয়েছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে ওর শিওরে ধপ করে বসে পড়ে কৃতিক। ফ্লোরে উড়ো ধুড়ো হয়ে পড়ে থাকা লম্বা চুলগুলোর দিকে অপলক গভীর দৃষ্টিতে তাকিয়ে ওর কানের কাছে এসে হিসে কৃতিক বলে, আবার কেন ফিরিয়ে এলে এই আধপড়া জীবনে? বাকিটা পুড়িয়ে দিতে? তারপর একটা কপট হাসি খেলে গেল কৃতিকের ঠোঁটের কোণে। মুখটা আরও একটু সামনে বাড়িয়ে একই সুরে বলল, এবার যদি সত্যিই তোর আসক্তি থেকে নিজেকে সামলাতে না পারি, তাহলে বিশ্বাস কর তুইও পড়বি। আমার দহনে পড়াবো আমি তোকে। এখন তো ছোট নেই, তাহলে তুই কেন বেঁচে যাবি? এবার আর আমি একা নই, আমরা দুজন মিলে প্রণয় শক্ত হব। কৃতিক অযাচিত ঘোরের বসে আরও কিছু বলতে যাবে, তার আগেই ওর ঘুমের তালে একটু নড়ে চড়ে ওঠে। অকস্মাৎ স্তম্ভিত ফিরে এলো কৃতিক। কি করছিল এটা? সঙ্গে সঙ্গে ওর দিকে তাকে কপাল কুঁচকে ফেলল ও। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ওয়ার্ড্রোব থেকে একটা লম্বা চাদর বের করে ছুঁড়ে মারল ওর উন্মুক্ত গায়ে। এমনভাবে দূর থেকে ছুড়ল যেন ওর শরীরে কোনো নোংরা লেগে আছে। গায়ে কাঁথা জাতীয় কিছুর উপস্থিতি টের পেয়ে সেটাকে ভালো মতো গায়ে পেঁচিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল ওরও। সরু জায়গা হতে পাশ ঘুরতেই কাছের টি টেবিল থেকে ছোট্ট বাইকের শোপিসটা পড়ে যাচ্ছিল মেঝেতে। তৎক্ষণাৎ সেটাকে ক্যাচ করে নিল কৃতিক। বাইরে বসে হেলমেট পরা 1.5 ইঞ্চি সাইজের পুতুলটাকে চোখ ফাঁকিয়ে হেসে সে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু মেক এ সাউন্ড। সেই সন্ধ্যায় গতর ডুবে যাওয়া নরম সোফাতেই ঘুমিয়ে কাটিয়ে দেয় ওরও। যখন ঘুম ভাঙে তখন রাত 9:35। চারদিকে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়া ভেঙে উঠে বসতেই সেদিনের মতো বিশাল মনিটরের এক ফালি তীক্ষ্ণ কোণে আলো এসে চোখে লাগে ওরুর। সে আলোতে কৃতিকের উপস্থিতি স্পষ্ট। কানের উপর কানপট্টির ন্যায় বড় বড় হেডফোন লাগিয়ে নির্দ্বিধায় গেমিং রিমোট কন্ট্রোলায় হাত নাড়িয়ে যাচ্ছে সে। পরনে বাইকারদের মতো ব্ল্যাক লেদার জ্যাকেট, যার সামনের দিকের চেইনটা পুরোপুরি খুলে ঘাড় থেকে খানিকটা নামানো, যার দরুন ভেতরে পরিহিত কালো স্যান্ডো গেঞ্জিটাও দৃশ্যমান। তারপর শরীরচর্চা করে কৃত্রিম উপায়ে বানানো অ্যাপসগুলোকে এইটুকুনি স্ক্যানে স্যান্ডো গেঞ্জি আড়াল করতে পারছে না মোটেই। অন্ধকারে বসে বসে আর চোখে এসবই দেখছিল ওরু। ঠিক তখনই রুমের লাইট জ্বলে সবকিছু আলোকিত হয়ে যায়। অকস্মাৎ তীক্ষ্ণ আলো চোখে পড়ায় কপাল কুঁচকে চোখ দুটো খিচে বন্ধ করে নিল ওরু। হা করে না থেকে মুখের লালা পরিষ্কার কর। সামনের মনিটরে ধ্যান রেখেই বলল কৃতিক। চোখ বড় বড় করে কৃতিকের মুখের দিকে তাকালো ওরু। আগের মতোই ভাবলেশহীন মুখচ্ছ্রী।
তবে ওরও আর ভাবলেশীন হয়ে বসে থাকতে পারল না। হঠাৎ এরূপ পচানি খেয়ে ভ্যাবাচ্যাকা হয়ে তৎক্ষণাৎ আলগোছে চুল বাঁধতে বাঁধতে দৌড়ে উপরে চলে গেল। তার কয়েক মুহূর্ত পরে আবারও নিচে নেমে অসহায় মুখ নিয়ে কৃতিকের সামনে এসে দাঁড়ায় ওরু। কি সমস্যা? ভ্রু কুঁচকে প্রশ্ন ছড়ে কৃতিক। ওরুর চোখের মুখে অসহায়তা, কণ্ঠ কাঁদো কাঁদো ভাব। কোনো মতো কান্না আটকে রেখেও বলল, আপা এখনো ফেরেনি? প্রতিদিন তো সন্ধ্যায় ফিরে আসে, তো আমি কি করব? ভাবলেশীন জবাব কৃতিকের। আপনার ফোনটা একটু দিন, আপনাকে কল করব। ল্যান্ডলাইন দিয়ে কর। নাম্বার জানি না তো। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে ফোন বের করে ওর হাতে দেয় কৃতিক। ওর কল করলো 1 বার, 2 বার, 3 বার, তাও ধরল না ওরও। এত রাত হয়ে গেছে, আপা ফিরছে না, কলও ধরছে না। অযাচিত ভয়েরা যেন আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরলো ওরকে। অজস্র খারাপ চিন্তায় পেটের মধ্যে নাড়ি ভুঁড়ি কেমন উগড়ে আসতে চাইছে, কিন্তু না, সেসবের বদলে উগড়ে আসলো কান্নারা। অনেক চেষ্টা করেও কৃতিকের সামনে স্থির থাকতে পারলো না ওরু। ধপ করে মেঝেতে বসে ফুঁপিয়ে কেঁদে উঠল। আবার সেই একই কান্নার আওয়াজ। ওরু কি বোঝে না কোনো এক অজানা কারণে আওয়াজে ভেতরটা ছিঁড়ে যায় কৃতিকের। গলা কাটা মুরগির মতো ছটফট করে ওঠে ওর হৃদয়টা, ইচ্ছে করে সবকিছু ধ্বংস করে ফেলতে। ভেতরে যা হচ্ছে হোক, সেসবকে পাত্তা না দিয়ে আপাতত ওরকে রামধমক দিয়ে শুধালো কৃতিক। কি হয়েছে? ভ্যাভ্যা করে করছিস কেন? ওর কাঁদতে কাঁদতে জবাব দেয়, আপা কল তুলছে না। এখন আসার পর থেকেই আপা কেমন যেন ব্যস্ত হয়ে গিয়েছে, এখন আবার কলটাও ধরছে না। পার্ট টাইম জব করলে ব্যস্ত হবে না তো কি হবে? মুখ টিপে টিপে বলল কৃতিক। কিছু বলছেন? না। তুই কান্নাকাটি অফ কর, তোর কান্নার আওয়াজ বিরক্ত লাগে। আমি কাঁদলেও আপনার বিরক্ত লাগে, হাসলেও বিরক্ত লাগে, করবোটা কি আমি? চুপ করে থাকবে। ওর তাই করলো, চুপ হয়ে বসে রইল। এমনিতেই কৃতিকের সামনে কেঁদে ফেলেছে, এমন ভাবতেই কেমন লজ্জা করছে ওর। ও তো এতটাও বাচ্চা স্বভাবের মেয়ে নয়, যথেষ্ট স্ট্রং। ওর ভাবনায় ছেদ ঘটে কৃতিকের আওয়াজে। আমি বের হয়ে আশেপাশে খুঁজে দেখছি, তুই থাক। ওর একটু একটু হেঁচকি তুলে বলল, আমিও যাব, নিয়ে যান না। ম্যাকডোনাল্ডস ক্যাফেটেরিয়ার পার্কিং লটে গাড়ি পার্ক করে আশেপাশের রাস্তায় হাঁটছে কৃতিক আর ওরও। ওভারসাইজ ডেনিমের পকেটে হাত ঢুকে গা ছাড়া ভাব নিয়েই হাঁটছে কৃতিক। দেখে মনে হচ্ছে ওর মধ্যে চিন্তার লেশ মাত্র নেই। ওদিকে ওরও ভেবে পাচ্ছে না হসপিটালে না গিয়ে ওকে এখানে কেন নিয়ে এলো পাগল লোকটা। আপাতত হসপিটালে আরও কয়েকবার জিজ্ঞেস করছে আগ বাড়িয়ে, কিন্তু কৃতিকের সোজাসাপটা উত্তর, আশেপাশে খোঁজ করলে এখানেই পেয়ে যাবে। ওর সেই তখন থেকেই এদিক ওদিক হন্যে হয়ে ছুটছে। সোডিয়ামের আলোয় যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষ নেই। ক্যাফেটাও বন্ধ হয়ে গিয়েছে খানিকক্ষণ আগে। অথচ অনুর দেখা নেই। আচ্ছা, তোর পেটের মাঝখানে তিলটা কি আসল? যখন ছোট ছিলি তখন তো দেখিনি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ওর যখন অনুকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়, ঠিক তখন কৃতিক জ্ঞানী ব্যক্তিদের মতো ভাবুক হয়ে এই ছাপড়ি প্রশ্নটা করে বসে। এই মুহূর্তে কৃতিকের কথায় ওর কোন গোপন তিলকের খবর জানার অবাক হবে, নাকি আহাম্মকের মতো প্রশ্ন করায় গিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারবে, ঠিক বুঝে উঠতে পারল না। যত যাই হোক, বয়সে ওর চেয়ে দ্বিগুণ বড় কৃতিক, তবে কিছু তো কথা শোনানোই যায়। সেই উদ্দেশ্যে ঘুরে পেছনে এগিয়ে এলো ওরু। তখনই উল্টো দিক থেকে ডাক পড়ল অনুর। ওরু। ওরু চকিতে পেছনে তার চাইলো, দেখলো খুঁড়িয়ে এদিকেই এগিয়ে আসছে আপা। তার সঙ্গে লম্বা মতো একটা ভাইয়া অনুর হাত ধরে ওকে হাঁটতে সাহায্য করছে। অনুর ছোট শরীরটা লোকটার শীতের কোট দিয়ে আবৃত। লোকটাকে কি হয়, কেনই বা অনুর হাতটা শক্ত করে ধরে রেখেছে, সেসব নিয়ে এই মুহূর্তে এক বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই ওরুর। ও শুধু দেখছে ওর আপা ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ভালো করে। একদিক দিয়ে কৃতিক আর ওরু এগিয়ে আসছে, অন্যদিক দিয়ে অনু আর প্রত্যয় আর কৃতিকের চোখে চোখে কথা আদান প্রদান হলো বোধ করি। কয়েক মুহূর্তের মধ্যে ওর ছুটে গিয়েও গলা জড়িয়ে ধরলো অনু। উৎকণ্ঠা নিয়ে বলল, আপা, আমায় রেখে কোথায় গিয়েছিলি তুই? তোর চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই অচেনা দেশে আমার আপন বলতে কেউ নেই। ওর কথায় কৃতিকের মেজাজ অকস্মাৎ তেড়ে উঠল। এইটুকু সামান্য কথায় রাগ লাগার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না কৃতিক, তবুও কয়েক মুহূর্তের জন্য চোখের রং বদলালো ওর। আবারও সেই ভয়ানক তীক্ষ্ণ চাহনি। পরক্ষণে প্রত্যয়ের সাথে চোখাচোখি হয়, আবার তা দপ করেই নিভে গেল। পাছে এসে জড়ো হলো ঠোঁট গলিয়ে একটা রহস্যময় ক্রূর হাসি, যে হাসিতে সামিল হলো স্বয়ং প্রত্যয়ও। ওরা যে কি মনে করে হাসলো, সেটা কেবল ওরাই ভালো জানে। চলবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।